যেটা বলেছেন যে পরিবার যেটা চাইছে আমি সেই ব্যবস্থা করব, অর্থাৎ পদ্ধতিটা একটাই, শুধু সেই পরিবারের সমস্যা মিটে গেলে সমাজের সমস্যা মিটবে না, পরিবারটাকে আইসোলেট করে দেওয়া হবে। আমরা অভয়ার ক্ষেত্রে দেখেছি পরিবার আইসোলেট হয়ে গিয়ে এখন তারা রুলিং পার্টির সঙ্গে চলে গেছে। অর্থাৎ আমাদের স্পেসিফিক বক্তব্য থাকবে, যদি কোনো পরিবার, যদি কোনো মেয়ে, যদি কোনো পিছিয়ে পড়া মানুষের উপরে আক্রমণ হয়, তাকে কি শাসক দলের পক্ষে যেতে হবে, নালে তিনি বিচার পাবেন না। আর প্রতিটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা কোনো নেতা যদি পরিচয় পান, তবে তার বিরুদ্ধে তার সম্পর্কে বিচার হবে বা পুলিশ নড়াচড়া করবে, নাহলে করবে না। এই দুটো দিক, যে ওখানে সব মিলিয়ে 4টে মামলা হয়েছে। যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি বিভিন্ন প্রচার মাধ্যমে বলেছেন যে সকালে জমা নেব, বিকালে খরচ করব, অথচ তিনি মব লিঞ্চিং এর মামলা করতে বলছেন। তাহলে যারা ইনভেস্টিগেশনের আওতার মধ্যে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আইনের ছাত্র হিসাবে, যে তার এই বক্তব্যটাও কি চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারে কি পারে না। উনি বলছেন সকালবেলা নেব আর বিকালে খরচ করব। আমি বলছি যে ভারতের সংবিধান মেনে, ভারতের আইন মেনে যা করা সেটা করুন। আর তা যদি করতেন তাহলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতো। হয় এটার পেছনের মূল শক্তিটা কোথায়? এর পেছনে একটা বৃহত্তর রাজনৈতিক দর্শন কাজ করে। সেই রাজনৈতিক দর্শনটা হলো এটাই, যে পুঁজিবাদী রাজনৈতিক দর্শন, পুঁজিবাদী সংস্কৃতি আপনাকে প্রতিনিয়ত এটা ভাবায় যে আপনি তাৎক্ষণিক আনন্দের জন্য, তাৎক্ষণিক লাভের জন্য আপনি এটা এর পেছনে ছুটে দাঁড়ান, আসুন। কাজে আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি বামপন্থী চেতনার মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকের এই জায়গাগুলোকে নিয়ে ভাবা উচিত, কাজ করা উচিত, যাতে করে এই সামাজিক অবক্ষয়ের জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটতে পারে। প্রশাসনিক গাফিলতি, প্রশাসনিক অক্ষমতা, সেটা তো নিশ্চয়ই আছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যেমন আছে থাকবে। তার পাশাপাশি আমি আশা করব এই সমাবেশ থেকে আমরা আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বো এই কাজগুলো যাতে করা যায়, যে সামাজিক অবক্ষয়ের যে জায়গাগুলো তৈরি হয়েছে সেই জায়গা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়, সেই আলাপ আলোচনা কর্মসূচি করার, সেই জায়গাগুলো করার চেষ্টা করব। এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সামনে উন্মোচিত হয়েছে, আমাদের কাছে যেটা দুর্ভাগ্যের মনে হয়েছে সেই বিষয়টা এই কারণেই বলছি, যে প্রত্যেকে আমরা সাংবিধানিক কোর্টে এখানে আমরা প্র্যাকটিস করি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নতুনবার বিধায়ক হননি, নতুনবার সংবিধানের শপথ নেননি, তিনি কালকে বিভিন্ন মিডিয়ার সামনে যেভাবে, যে ভঙ্গিতে কথাটা বলেছেন, আইনের ছাত্র হিসাবে কয়েকটা দিক নির্দেশ করা আমাদের খুব জরুরি। তিনি যেটা বলেছেন যে পরিবার যেটা চাইছে আমি সেই ব্যবস্থা করব, অর্থাৎ পদ্ধতিটা একটাই, শুধু সেই পরিবারের সমস্যা মিটে গেলে সমাজের সমস্যা মিটবে না, পরিবারটাকে আইসোলেট করে দেওয়া হবে। আমরা অভয়ার ক্ষেত্রে দেখেছি পরিবার আইসোলেট হয়ে গিয়ে এখন তারা রুলিং পার্টির সঙ্গে চলে গেছে। অর্থাৎ আমাদের স্পেসিফিক বক্তব্য থাকবে, যদি কোনো পরিবার, যদি কোনো মেয়ে, যদি কোনো পিছিয়ে পড়া মানুষের উপরে আক্রমণ হয়, তাকে কি শাসক দলের পক্ষে যেতে হবে, নালে তিনি বিচার পাবেন না। আর প্রতিটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা কোনো নেতা যদি পরিচয় পান, তবে তার বিরুদ্ধে তার সম্পর্কে বিচার হবে বা পুলিশ নড়াচড়া করবে, নাহলে করবে না। এই দুটো দিক। আর 3 নম্বর দিক যেটা হচ্ছে, যে মুখ্যমন্ত্রী গতকালকে বলার সময় বলেছেন, সেটা হলো, এইটা খুব তাৎপর্যপূর্ণ, এটা আমাদের আইনের ছাত্র হিসেবে মনে রাখতে হবে, যে ওখানে সব মিলিয়ে 4টে মামলা হয়েছে। যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি বিভিন্ন প্রচার মাধ্যমে বলেছেন যে সকালে জমা নেব, বিকালে খরচ করব, অথচ তিনি মব লিঞ্চিং এর মামলা করতে বলছেন। তাহলে যারা ইনভেস্টিগেশনের আওতার মধ্যে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আইনের ছাত্র হিসাবে, যে তার এই বক্তব্যটাও কি চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারে কি পারে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যে শিশুটিকে খুবলে খেয়েছে, খুবলে মেয়েটাকে মেরেছে যেভাবে, তাদেরকে কিন্তু কোনো পুলিশ রেস্কিউ করেনি, জনমানুষ রেস্কিউ করেছে। শাসক দলের কোনো কর্মী বা কোনো নেতা, কোন স্তরের নেতা আমরা জানি না, কিন্তু শাসক দলের সঙ্গে যুক্ত তিনি হচ্ছে গিয়ে ওখান থেকে উদ্ধার যখন করে নিয়ে এসছেন, বা তিনি সেখান থেকে আবার ওখান থেকে পালাতে সাহায্য করেছেন, সেইরকম একটা বিষয়বস্তু যখন যেখানে যুক্ত হয়ে পড়ছে, এটা আমাদের কাছে খুবই অ্যালার্মিং। আমাদের মনে পড়ে যাচ্ছে 2011 সালের জগদ্ধাত্রী পুজোর রাত্রির কথা, যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। এটা আমাদের মাথায় রাখতে হবে 3 নম্বর বিষয়। আর 4 নম্বর বিষয় হচ্ছে, যখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আপনি ওখানে জিতে আসতে পারতেন না যদি আমি এটা না করতাম, আপনি এখানে বলার সুযোগ পেতেন না যদি আমি এটা না করতাম, আমরা না করতাম। এইটা আমাদের মাথায় রেখে এই আঙ্গিকে আমাদের আইনের ছাত্র হিসেবে মনে রাখতে হবে। যারা সংবিধানের রোধ নিচ্ছে, আমরা আশা করছি
তারা সাংবিধানিক পরিকাঠামো মেনেই কাজ করবেন এবং পুলিশ ও সাংবিধানিক পরিকাঠামো মিলে কাজ করবেন। আইনের ছাত্র হিসাবে আমাদের বারবার এটা চাওয়া থাকবে, জনমানুষ যেভাবে করেছে তাদের পাশেও আমরা থাকবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। যারা রাজনৈতিক দলের ক্ষমতায় আছে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতায় আছে, যে রাজনৈতিক দল, তারা যে আদর্শকে বাংলায় রূপায়ণ করার চেষ্টা করছে, যে ভাবনাকে, সেই ভাবনার যারা ফলোয়ার্স, তারা দেশের সংবিধানকে মানে, সেই আরএসএস তাদের ভাবনাকে রূপায়ণ করার চেষ্টা করছে। আর তাই বলছেন সকালে ধরবো, কি করবো, আর কি যোগান দেবে, আর কি বিকালে শেষ করবো, না কি খরচ করবো, সব ভাষায় কথা বলছে। এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা না। আমরা চাই আইনের শাসন। উনি বলছেন সকালবেলা নেব আর বিকালে খরচ করব। আমি বলছি যে ভারতের সংবিধান মেনে, ভারতের আইন মেনে যা করা সেটা করুন। আর তা যদি করতেন তাহলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতো। অপরাধীদের ধরার দায়িত্ব ছিল আপনার, ধরলেন না। পাড়ার হিন্দু, মুসলিম, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষার মানুষ এক জায়গায় জড়ো হয়ে তারা রাস্তায় গিয়ে খুঁজে বার করেছে অপরাধীদের। তাহলে এই আরএসএস এর কিছু লোক যারা চেষ্টা করছে কে অপরাধ করেছে খুঁজে বার করার, কারা অপরাধ করেছে খুঁজে বার করার, কারা খুন হয়েছে খুঁজে বার করার, ধর্মীয় রং দেখানোর চেষ্টা করছে যারা, তাদেরকে বলি এই একটা ঘটনা, বারুইপুরের ঘটনা, যেখানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলে অপরাধীদের ধরতে গেছে। আর সেই অপরাধীদের যারা বের করে নিয়ে এসছে তারা হচ্ছে আরএসএস এর লোক, বিজেপির লোক, তারা হচ্ছে আপনার প্রশাসনের লোক। আপনি বলেছিলেন সকালবেলা নিয়ে বিকালবেলা খরচ করবেন। আপনার পুলিশকে যখন আমরা সমস্ত ভাষা, সমস্ত ভারতীয় নাগরিক এক জায়গায় হয়ে যারা আইনের পক্ষে, তারা যখন আমরা অপরাধীদের ধরে নিয়ে এলাম, আপনি কাজ করলেন অপরাধীদের ছেড়ে দেওয়ার। আমরা এর বিরুদ্ধে কথা বলছি। আর তার কারণে তৈরি হচ্ছে অসন্তোষ। যখন ডেড বডি রাস্তায় রেখে মানুষ প্রতিবাদ জানাচ্ছে, আপনার পুলিশ ডেড বডি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। উচিত ছিল মানুষকে সঙ্গে নিয়ে, আপনারা তো কমিউনিটি পুলিশিং করেন, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে এই ডেড বডির পোস্টমর্টমে নিয়ে যাওয়ার কথা। চুরি করার চেষ্টা করেছেন, জনরোষ বাড়িয়েছেন, মব লিঞ্চিং হয়েছে, তার বিরুদ্ধে আমরা হওয়ার কথা ছিল না। কিন্তু এই ঘটনা ঘটিয়েছে কারা? ঘটিয়েছে যারা, তারা হচ্ছে ওই বিজেপির নেতা, তারা ওই পুলিশের যারা আপনার প্রশাসনে কাজ করে, যারা তাদের ইন্ধন ছাড়া, প্ররোচনা ছাড়া এই ঘটনা ঘটতো না। তাহলে আপনি আজকে এসে ওইটাকে বড় করে দেখানোর চেষ্টা করছেন অপরাধীদেরকে আবার আড়াল করার জন্য। যারা অপরাধীদের আড়াল করে, যারা অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে, তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যে কথা আমার একজন বন্ধু সাথী বলে গেলেন, যে সমাজের মধ্যে যে এই উচ্ছৃঙ্খলা তৈরি হয়েছে, যে সমাজে ব্যাধি তৈরি হয়েছে, সেই ব্যাধি নিরাময় চেষ্টা করতে হবে। আর ব্যাধি নিরাময় তখনই করা যাবে যখন সোশ্যাল জাস্টিস করা সম্ভব। যখন এই সোশ্যাল জাস্টিস ছাড়া কখনোই করা সম্ভব নেই। আর আপনার দলের লোকজন হিন্দু মুসলিমের ডিভাইড করার চেষ্টা করছে। সোশ্যাল জাস্টিস করলে এরা যা সোশ্যাল জাস্টিস করার পথে বাধা একটা, যা সংবিধানের পরিপন্থী। আমরা কেউ মনুষ্যত্বের পক্ষে নই, আমরা দেশের সংবিধান, দেশের আইনকে রূপায়ণের পক্ষে। কথা দীর্ঘায়িত করতে চাই না। প্রতিবাদ চলবে, প্রতিবাদ চলবে রাস্তায়। আমরা নিশ্চয়ই আইনের রাস্তাও ধরবো। আমরা দেখতে চাই যারা আইনের রক্ষক, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তারা কিভাবে এই তদন্তকে আগিয়ে নিয়ে যাচ্ছে। তারা অপরাধীদের ধরছে, নাকি যারা প্রতিবাদ করতে নেমেছে রাস্তায় অপরাধের, তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। যদি দেখি যে যারা প্রতিবাদকারী তাদের উপর আক্রমণ হচ্ছে, তাহলে আমরা আরো গর্জে উঠবো, আমরা আরো সংঘবদ্ধ হব, আমাদের লড়াই আরো শক্তিশালী হবে। আমরা কিন্তু কেউ রাস্তা ছেড়ে পালাবো না। ফলে আইনকে রূপায়ণের দায়িত্ব যাদের, তাদের উদ্দেশ্যে বার্তা যে আইনের শাসন প্রতিষ্ঠিত করুন, অপরাধীদের ধরুন, যারা প্রতিবাদকারী তারা যাতে নিশ্চিন্তে প্রতিবাদ করতে পারে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, সেই পরিসর তৈরি করুন। না হলে প্রতিবাদ আরো শক্তিশালী হবে, আরো আমরা জোটবদ্ধ হব। কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। এখন আমাদের মধ্যে আছে অরুণিমা, আমি চাইবো ও একটা গান দিয়ে শেষ করুক, আমরা সবাই একসঙ্গে সেই গানে